হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 8 এই অষ্টম শ্রেণীরই চ্যাপ্টার 10 থেকে তোমাদের সামনে আজকে শেয়ার করব। আর আজকে কিন্তু এই চ্যাপ্টারেরই শেষ পার্ট অর্থাৎ 6 নম্বর পার্ট তোমাদের সাথে শেয়ার করব। এই 6 নম্বর পার্টটা কোন চ্যাপ্টারের মধ্যে রয়েছে? দশম চ্যাপ্টার। এই জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ। এই চ্যাপ্টারেরই আজকে কিন্তু আমি শেয়ার করব বন্যপ্রাণী সংরক্ষণের থেকে একশৃঙ্গ গন্ডার। এই একশৃঙ্গ গন্ডারের দেখো এখান থেকে যেটুকু পড়বো তার বিশ্লেষণ করব আর এই সম্ভাব্য কিছু কোশ্চেন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কেননা আমাদের কিন্তু থার্ড সামেটিভ খুব কাছেই। এই থার্ড সামেটিভ পুজো চলে গেলেই কিন্তু আমাদের থার্ড সামেটিভ শুরু হয়ে যাবে। এই থার্ড সামেটিভ শুরু হওয়ার আগেই কিন্তু পুজোর আগেই কিন্তু আমাদের এই সিলেবাসটাকে শেষ করে রাখতে হবে। আর এই সিলেবাসটাকে যদি আমরা শেষ করে রাখতে পারি তাহলে পুজোয় স্বাধীনভাবে ঘুরতে পারবো। আর এই স্বাধীনভাবে ঘুরতে পারার জন্যই কিন্তু এই ভিডিওগুলো তোমাদের সামনে শেয়ার করছি। আর তোমরা কিন্তু এই ভিডিওটি ভালো করে দেখবে আর পুজোর আগে কিন্তু প্রিপারেশন নিয়ে রাখবে থার্ড সামেটিভের জন্য। এবং পুজোর মধ্যে পড়া হবে না ঠিকঠাকভাবে, তাই আমরা বলবো যে তোমরা সকলেই কিন্তু এই চ্যাপ্টারের যে থার্ড সামেটিভ যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো পড়ে নেবে, আমি তোমার সাথে শেয়ার করব। আর এই চ্যাপ্টারেরই কিন্তু একটা বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সেই ভিডিওটা শুধুমাত্র কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে। তাহলে চলো আমরা শুরু করি ওই চ্যাপ্টারটা অর্থাৎ দশম চ্যাপ্টারেরই কোনটা গন্ডার এবং একশৃঙ্গ গন্ডার অর্থাৎ বন্যপ্রাণী সংরক্ষণের এই গন্ডার চ্যাপ্টার। এই একশৃঙ্গ গন্ডার এর থেকে আমি বিশ্লেষণ করব আর সম্ভাব্য কিছু কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো শুরুতেই আমি বলবো যে এই ক্লাস 8-এর দশম চ্যাপ্টার অর্থাৎ জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এই চ্যাপ্টারেরই আমি বন্যপ্রাণী সংরক্ষণ এর পার্ট থেকে একশৃঙ্গ গন্ডার। আমরা যত প্রাণী পৃথিবীতে দেখেছি সব প্রাণীদের থেকে একটু আলাদা ধরনের প্রাণী কিন্তু এই গন্ডার। তাহলে এই গন্ডার আমাদের দেশে যে গন্ডারগুলো দেখা যায় সেই গন্ডারগুলোর সিংহ কিন্তু একটা অর্থাৎ এক সিংহ গন্ডার। আর আফ্রিকায় যে গন্ডারগুলো দেখি সেগুলো দুই সিংহ গন্ডার। তাহলে দেখো এই প্রাণীটির কথা মনে পড়লেই কিন্তু একটা অদ্ভুত ব্যাপার মনে হয়। দেখো প্রাণীটি কাউকেই গ্রাহ্য করে না, অর্থাৎ শিকারী কেউ নয়। তো শিকারীকেও কিন্তু শিকার করতে হলে অনেক চিন্তাভাবনা করে অনেক কায়দা কৌশল করে গন্ডারকে শিকার করতে হয়। তাই দেখো এই প্রাণীটি কিন্তু দেখো হিংস্র নয়, শান্ত প্রকৃতিরই, কিন্তু একবার যদি রেগে যায় কারোর ওপরে তাহলে কিন্তু খুবই মারাত্মক ফল হয়। অর্থাৎ বলে গন্ডারের গো, অর্থাৎ গন্ডার রাগে না কিন্তু একবার যদি রেগে যায় তাহলে কিন্তু তাকে বাঁচা খুব কঠিন হয়ে যায়। তাই জঙ্গলে যারা শিকার করতে যায় তারা কিন্তু এই গন্ডার শিকার করার আগে কিন্তু একবার ভাবে। দেখো গন্ডার যদি শিকারীরা যদি গন্ডার শিকার করতে কোনো গাছে ওঠে তাহলে গন্ডার কি করবে? তাহলে গন্ডার ওই গাছের চারিপাশে ঘুরতে থাকবে। আর জানোই তো ওর ভয় নেই কেন? না, ওর গায়ে তো লাঠি দিয়ে পিটিয়ে কিছুই হবে না, ওর গায়ে বর্ষা ছুড়লেও কিছু হবে না, ওর গায়ে গুলি করলেও কিছু হবে না। তাহলে ওর গুলি করার কিন্তু কিছু জায়গা আছে, সেই বিশেষ জায়গায় যদি আমরা গুলি করতে পারি তাহলে কিন্তু গন্ডারকে মারা যায়। দেখো এই গন্ডারকে গায়ে, মাথায়, পিঠে যেখানেই খুশি গুলি করো না কেন গুলিটা কিন্তু তার গায়ে ঢুকবে না। কারণ কি? তার চামড়া একেবারে পুরু। তাহলে এই 4 সেন্টিমিটার পর্যন্ত এই গন্ডারের চামড়া পুরু হয়। তাহলে 4 সেন্টিমিটার বুঝতেই পারছো যে কত কঠিন একটা পুরু স্তর। সেই স্তর ভেদ করে গুলি যাওয়াটা কিন্তু কঠিনই ব্যাপার। তাই গন্ডারকে শিকার করতে হলে কিন্তু অনেক কিছুই ভাবতে হয়। তাই আমরা বলি না যে দেখো না মনে হচ্ছে যেন ছেলেটি বা মেয়েটি একেবারে গন্ডারের চামড়ার মতো পুরু, অর্থাৎ গন্ডারের চামড়া গায়ে লাগানো আছে। অর্থাৎ কোনো কিছুই তার গায়ে লাগে না, বকলেও না, মারলেও না, কোনো কিছুতেই লাগে না। তাহলে কারণ কি? কারণ গন্ডারের গায়ে কিন্তু লাঠি দিয়ে পিটলেও কিছু হয় না, গুলি করলেও কিছু হয় না, বর্ষার তীর কিছুতেই কিছু হয় না। তাই আমরা ওই কথাটা ভেবেই কোনো সময় টিচাররা বলি একদম গন্ডারের মতো চামড়া হয়ে গেছে। বাড়িতে বাবা মা বলেন না যে গন্ডারের মতো চামড়া পুরু, এটা কোনো কথাই তার গায়ে লাগে না, অর্থাৎ কোনো কথাই সে শুনতে পায় না, ঠিক গন্ডারের মতোই। তো এই গন্ডারকে আলোচনা করতে গেলে কিন্তু আমাদের অনেকটা কিছু পড়তে হবে। দেখো এই যে চ্যাপ্টারের মধ্যে রয়েছে এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা কঠিন চ্যাপ্টার বা আবার
খুব সহজ, ঠিক করে পড়লে পরে আমি তোমাদের সাথে পড়বো আর শেয়ার করব কি করে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন বের করা যায়, সেগুলো সিলেক্ট তো করেছি। আর কি করেছি, আর এই চ্যাপ্টারের মধ্যে যে যে পয়েন্টসগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে আমরা পড়তে পড়তেই কিন্তু এটা শেয়ার করে নেব। তো সবাই কিন্তু বইটা নিয়ে সামনে বসবে, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে অন্তত 15টা কোশ্চেন তো হবেই। এই শুধু চ্যাপ্টার নয়, মানে এই গন্ডার থেকে, একশৃঙ্গ গন্ডার থেকে, এই একশৃঙ্গ গন্ডার থেকে যদি 15টা কোশ্চেন খুঁজে পাই, ইম্পর্টেন্ট কোশ্চেন, তাছাড়াও অনেক কোশ্চেন আছে, কিন্তু তার মধ্যে থেকে এই 15টা কোশ্চেন কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য থার্ড সামেটিভ এর জন্য। দেখো, এই থার্ড সামেটিভের জন্য এই কোশ্চেনগুলো যদি আমরা পড়ে রাখি তাহলে কিন্তু খুব সহজ হয়। তা আমরা এবার চলে যাব এই গন্ডারটা কি, কি ধরনের প্রাণী, এটার থেকে শুরু করি। তাহলে গন্ডার একটু প্রথমেই জেনে নিই যে গন্ডার কিন্তু একটা স্তন্যপায়ী প্রাণী, একদম গরু ছাগলের মতোই স্তন্যপায়ী প্রাণী। এরা কিন্তু তৃণভোজী, আবার কি করে, গাছের ফলমূল এরা ভীষণ পছন্দ করে। তা তৃণও খায় আর গাছের ফলমূল এরা খেয়ে কিন্তু জীবন ধারণ করে। আর এই প্রাণীটি আমাদের দেশ তথা পৃথিবী থেকে প্রায়ই বিলুপ্ত হতে চলেছে। কয়েকটা মাত্র হাতে গোনা কিছু গন্ডার কিন্তু আমাদের দেশে আছে, আর সেই গন্ডারগুলো এক সিংহ, অর্থাৎ একটাই সিংহ থাকে, অর্থাৎ গন্ডারের নাকের উপরে একটা খড়গ যেটাকে বলে, ওটাকেই বলে এক সিংহ। তাহলে এই এক সিংহ গন্ডার কিন্তু ভারতবর্ষেই দেখা যায়, আর আফ্রিকাতে এক ধরনের গন্ডার দেখা যায়, তাদের আবার দুটো থাকে। আবার দেখো গন্ডার কিন্তু, এই যে গন্ডারের খড়গটা না, খড়গটা কিন্তু দেখো এই খড়ের জন্মানোর সময় কিন্তু এটা তৈরি হয় না, 6 বছর যখন বয়স হয় তখন এর কিন্তু এর থেকে, এর নাকের উপর থেকে খড়গটা বেরোতে থাকে। অর্থাৎ আমাদের যেমন জন্মাবার, আমরা যেমন জন্মাই তখন কিন্তু আমাদের দাঁত হয় না, তারপরে কিছুদিন যাওয়ার পর থেকে আমাদের আস্তে আস্তে একটা দুটো করে মাড়ি শক্ত হতে হতে দাঁত বেরোয়, ঠিক গন্ডারেরও তেমনি। তাই দেখো, এবার আমরা চলে যাব যে গন্ডারের চ্যাপ্টারে, গন্ডারের চ্যাপ্টারেই যাব, যে গন্ডারের স্বভাব, গঠন এবং বাসস্থান। দেখো, এবার আমরা বইয়ের লাইনগুলোকে ঠিকঠাক করে পড়বো আর তোমরা একটু শুনবে ভালো করে। দেখো, একটু অন্য ধরনের, অন্য যে যত প্রাণী আমরা পৃথিবীতে দেখি তার মধ্যে থেকেই বিচিত্র ধরনের প্রাণীরা কিন্তু পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হতে চলেছে। এর কিন্তু অনেক কটা ফিচার্স আমি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এই একশৃঙ্গ গন্ডার পৃথিবীর বিলুপ্তপ্রায় প্রাণীদের, মানে স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অন্যতম। মানে পৃথিবীতে যত স্তন্যপায়ী প্রাণী আছে তার মধ্যে কিন্তু গন্ডার অন্যতম, যেটা নাকি বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে। তো গন্ডারের দৃষ্টিশক্তি কিন্তু দুর্বল, কিন্তু ঘ্রাণ শক্তি খুবই প্রবল, আর কানের পাতা গোল মতো ছড়ানো। তো এরা থাকে মূলত বন্যা বিধৌত সমভূমি বা জলা জায়গায়, আশপাশে লম্বা ঘাসের জঙ্গলে গন্ডারের বাসস্থান। তাহলে আমাদের ভারতবর্ষের গন্ডারের বাসস্থানের পক্ষে একদম পারফেক্ট জায়গা। তো গন্ডার সাধারণত একা থাকে, হ্যাঁ, লম্বা ঘাসের জঙ্গল ঠেলে এরা এদের জল খাওয়ার জায়গা এবং খাবারের জায়গার মধ্যে চলাফেরা করে। এই লম্বা ঘাসের জঙ্গল এদের সুরক্ষা দেয়। এরা মূলত খুব ভোরে, সন্ধ্যায়, রাতের দিকে চড়ে বেড়ায়। আর রোদ বেশি উঠে গেলে এরা গাছের নিচে আশ্রয় নেয়। দেখো, অত মোটা চামড়া, তা সত্ত্বেও গাছের নিচে আশ্রয় নেয়। আবার বেশিরভাগ সময় এরা জল কাদায় গড়াগড়ি দিয়ে সময় কাটায়, অর্থাৎ গন্ডারের গায়ের মোটা চামড়া প্রচন্ড গরম থাকে, গরম থেকে তাকে বাঁচায়। আর এই তার গায়ের কাদার আস্তরণ এবং দেহকে ঠান্ডা রাখতে সাহায্য করে, এই জন্য তারা গন্ডার কিন্তু কাদার মধ্যে ঘুরে বেড়ায়, অর্থাৎ কাদার মধ্যেই গড়াগড়ি খায়। যেমন দেখো না, মহিষগুলো দেখো না, কাদার মধ্যে না হলে ওদের ভালোই লাগে না, কিন্তু গরু কাদার মধ্যে যায় না। তো মহিষটা এই কাদার মধ্যে থাকতেই ভালোবাসে। এর মতোই দেখো, এই গন্ডারটাও কিন্তু একই রকম ভাবে কাদার মধ্যে থাকতে পছন্দ করে। এই কাদার আস্তরণের আর একটা কাজ আছে কি, তার গন্ডারের চামড়ায় বাসা বাঁধেন পোকামাকড় এবং পরজীবী, আর ওই কাদার আস্তরণে চাপা পড়ে মরে যায়, হ্যাঁ, অর্থাৎ চাপা পড়ে যায়। এরা মূলত শাকাহারী, অর্থাৎ লম্বা লম্বা ঘাস, জলজ উদ্ভিদ, ছোট ছোট গাছপালা, লতাপাতা, এমনকি ফল এরা খায়। তো কোনো কারণে বিরক্ত হলে গন্ডার, অর্থাৎ পূর্ণাঙ্গ পুরুষ গন্ডার পেছন দিকে প্রায় 4 থেকে 5, অর্থাৎ 3 থেকে 4 মিটার দূরে কিন্তু মূত্র ত্যাগ করে দেয়, অর্থাৎ মূত্র ত্যাগ করে ছুড়ে দেওয়ার মতন। তাহলে বিপদে পড়লেই কিন্তু ওরা মূত্র ছুড়ে দেয়। আর গন্ডারের এটা কিন্তু বাঁচতে সাহায্য করে। গন্ডারের নিচের চোয়ালের দন্ত, হ্যাঁ, অর্থাৎ দাঁতটা খুব লম্বা হয়, আর এলাকা দখল এবং অন্য কোনো কারণে অন্য গন্ডারের সঙ্গে সংঘর্ষের সময় এদের দাঁত গভীর ক্ষত সৃষ্টি করায় সাহায্য করে। এবার দেখো, এই পুরুষ আর স্ত্রী গন্ডার উভয়েরই নাকের ওপরে চামড়ার ওপর প্রায় 60 সেন্টিমিটার লম্বা একটা খড়গ বা শিং থাকে, আর এই শিংয়ের সাহায্যে কিন্তু
এই দিয়েই কিন্তু এরা যেন কি করে জানো, এটা দিয়ে কিন্তু তাদের বিপদ থেকে বাঁচতে রক্ষা করে। আর এরা মাটির থেকে গাছের মূল তুলে খেতে, তারপরে যে সমস্ত গাছের মূলগুলো মাটির অল্প গভীরে থাকে ওই খড়গ দিয়ে তুলে এরা খায়। আর এটা কি দিয়ে তৈরি দেখো, এটা কিন্তু দেখো এই কেরাটিন দিয়ে তৈরি। এই কেরাটিন হলো এক ধরনের প্রোটিন যা দিয়ে আমাদের চুল, নখ এগুলো তৈরি হয়। আর এই জন্মের পর বাচ্চা গন্ডারের কিন্তু খড়গ থাকে না। আর এই খড়গটা জন্মায় কখন, তাদের 6 বছর বয়স হলে আস্তে আস্তে খড়গ জন্মায়, আমাদের মতোই, দাঁত জন্মানোর মতোই। আর কোনো কারণে ভেঙে গেলে আবার নতুন করে গন্ডারের খড়গ গজায়। তা আমাদের যদি ছোটবেলায় দাঁত ভাঙে, আমাদের কিন্তু দাঁত গজায়, কিন্তু একটা বৃদ্ধ অর্থাৎ বয়স বেশি হয়ে গেলে, দাঁত ভেঙে গেলে সেই দাঁত কিন্তু আর গজায় না। ঠিক ওদেরও তেমনি গন্ডার তার খড়গ ব্যবহার করে প্রধানত খাবারের খোঁজে, মাটি খুঁড়ে গাছের মূলের খোঁজে এরা এই খড়গ ব্যবহার করে। আর এছাড়া প্রজনন ঋতুতে অন্য পুরুষ গন্ডারের সঙ্গে মারামারি করার সময়ও সেই খড়গ ব্যবহার করে। আর কি করে, গন্ডারে দেখো লোমহীন ধূসর রঙের চামড়ার উপরে ঢালের মতো খাঁজ কাটা। তাহলে ঢালের মতো যদি খাঁজ কাটা থাকে, তাহলে দেখলে মনে হয় যেন ঠিক এই গায়ে একটা বর্ম পড়ে আছে। বর্ম মানে কি, এই যুদ্ধক্ষেত্রে আমরা ব্যবহার করি যে বর্ম, সেই বর্মটাই কিন্তু মনে হচ্ছে পড়ে আছে। আর বর্মের 3টে ভাঁজ দেখা যায়। আর ঘাড়ের এই চারপাশে, কাঁধের দিকে, পেছনে এবং উরুর ঠিক পেছনে থাকে। দেহের পাশের দিকে চামড়ার বড় বড় গুঁটি থাকে। আর দেহের কোনো কোনো জায়গায় চামড়া প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত পুরো, তাই জন্য বলে না গন্ডারের চামড়া। এই চামড়ার নিচে আবার কি থাকে, 2 থেকে 5 সেন্টিমিটার পুরো চর্বির স্তর থাকে। আর এদের সারা দেহ লোম, লোম না থাকলেও লেজের ডগায়, কানের আশপাশে আর চোখের পাতায় লোম দেখা যায়। আর লোমগুলো কিন্তু কর্কশ অর্থাৎ খড়খড়ে শক্ত, সজারুর মতো যেমন খসখসে থাকে তেমন। এবার দেখো গন্ডারের কিন্তু একটা অদ্ভুত অভ্যাস আছে। দেখো আমরা মলমূত্র ত্যাগ করি কোথায়, একটা নির্দিষ্ট জায়গায়, কিন্তু সেই নির্দিষ্ট জায়গায় মলমূত্র ত্যাগ করলেও আমরা যে সভ্যতার উষালগ্ন কিন্তু আমরা বনে জঙ্গলে যেখানে খুশি মল ত্যাগ করতাম। কিন্তু এখন আমরা একটা নির্দিষ্ট জায়গায় করি, কিন্তু সেটা প্রোটেক্টেড এবং যেটা দূষণ করে না। কিন্তু গন্ডার দেখো কি করে, একই জায়গায় মল ত্যাগ করে। অর্থাৎ ফলে দিনের পর দিন এই মলের স্তূপ তুমি দেখো, যে এক গাদা মনে হচ্ছে যেন গোবর সাজা গাদা করে রেখেছে, অর্থাৎ গরুর গোবরটাকে যেমন করে গাদা করে রাখে ঠিক তেমন। আর এই মল স্তূপ উচ্চতা যদি বেশি হয়ে গেলে গন্ডার আর পুরনো স্তূপে মলত্যাগ করতে পারে না। তখন তার কাছাকাছি একটা নতুন মলস্তূপ, অর্থাৎ মলস্তূপ তৈরি করে এবং তৈরি করে। তাহলে তারা যদি এই মলমূত্র একই জায়গায় মলত্যাগ করে, তাহলে কিন্তু একটা বিপদ আছে। তো বিপদটা আমরা খুব সহজেই বুঝতে পারি। দেখো যারা এই গন্ডার শিকার করে তারা কি করে, তারা গিয়ে গন্ডার খুঁজে খুঁজে বেড়ায় না। কি খোঁজে, এই গন্ডারের মলমূত্র কোথায় এক জায়গায় সঞ্চিত আছে। তার মানে এই অঞ্চলে, অর্থাৎ যেখানেই এরকম মলমূত্র, মল, কিন্তু গন্ডারের মল ত্যাগ করার একটা স্তূপ দেখতে পাবে, সেখানেই কিন্তু এই গন্ডারের বাসস্থান। তাহলে শিকারীরা কিন্তু ওই মল ত্যাগ যেখানে করে তার আশপাশেই ওঁত পেতে বসে থাকে আর গন্ডারকে শিকার করে। আবার গন্ডারকে শিকার করতে হলে কিন্তু অনেক কিছু ভাবতে হয়। গন্ডারের একটাই মাত্র জায়গা যেখানে খুব সহজে গন্ডারকে মারা যায়, সেটা কোথায় জানো? আমাদের এই বইতে লেখা নেই, কিন্তু আমি বলবো যে ওই গন্ডারের 2 চোখের ঠিক মাঝখানে ওই জায়গাটা খুব নরম। ওই জায়গাটা যদি গুলি করতে পারে শিকারী, তাহলে কিন্তু একদম শিকার হবেই হবে। তার বাইরে যদি গন্ডারের কোনো কানে, চোয়ালে, পিঠে, হাতে, পায়ে, মানে পায়ে, পিঠে, যেখানে খুশি গুলি লাগুক লাগবে না। তাই জন্য শিকারী যারা, তাদেরকে কিন্তু জানতে হবে যে এই গন্ডারটা শিকার করতে গেলে তাকে অবশ্যই জানতে হবে যে গন্ডারের দুর্বল জায়গাটা কোথায়। আর সেই দুর্বল জায়গাটা যদি পেয়ে যায়, জেনে যায়, তাহলে কিন্তু শিকার করা যাবে। কিন্তু তা সত্ত্বেও শিকারীকে কিন্তু অনেক অভিজ্ঞ হতে হবে, অর্থাৎ বন্দুক চালানোর অভ্যস্ত লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ লক্ষ্যটা যদি না থাকে তাহলে গন্ডারকে শিকার করতে পারবে না। তো আমরা জানি যে এই গন্ডার শিকার করতে গেলে দেখো শিকারীকে কিন্তু দাঁড়িয়ে গুলি করলে হবে না। গন্ডারে কিন্তু শিকারীর চেয়ে কিন্তু অনেকটাই চালাক। সে কি করে, সে কিন্তু শিকারীকে দেখলেই মাথাটাকে নিচু করে দিল, অর্থাৎ গুলি তুমি যেভাবেই করো না কেন ওর ওই 2 চোখের মাঝখানে লাগবে না। আর এটাকেই কিন্তু গন্ডারের গুঁ বলে। এরকম মাথাটা নিচু করে, মানে ঠিক মাথাটা যেমন এই যে মাথাটা, এই মাথাটাকে এই যে বা এখানে দেখো
এখানে যে মাথাটাকে নিচু করে দিল, মানে এরকম অ্যাঙ্গেল করে দিল। তাতে কি হয়, ঢাল হয়ে গেল, শিকারি কিন্তু দাঁড়িয়ে গুলি করলে গন্ডারের পিঠে ঘাড়ে লাগবে, কিছুতেই গন্ডার মরবে না। তাই এই গন্ডারটাকে শিকার করতে হলে ঠিক এই যে এই দুটো চোখ এর ঠিক মাঝখানটায় গুলি করতে হবে। তো গন্ডার যদি এরকম থাকে তাহলে তো এরকম থাকলে সহজেই গুলি করতে পারবে। তাহলে গন্ডার কি করে, সঙ্গে সঙ্গে মাথাটাকে কি করে, এরকম থাকে গন্ডার, মাথাটাকে এইরকম করে দেয়। তাহলে এরকম করে দিলে পরে ঘাটটাকে ঘুরিয়ে দেয় যাতে গুলিটা দুপাশ দিয়ে চলে যায় ওই জায়গাটা, অর্থাৎ এই যে পয়েন্টসটা এটা কিন্তু গন্ডারের লাগবে না। তো এইরকম একটা পয়েন্টসে দু চোখের মাঝখানে গুলি করতে পারলেই কিন্তু গন্ডার মরবে, আদারওয়াইজ কিন্তু গন্ডার কিন্তু মরবে না। এবার গন্ডার তো মরলো না, তাহলে কি হবে, গন্ডার কি ছেড়ে দেবে তাকে? এইবার গন্ডার যখন গুলি করলো, গুলি মিসিং হলো বা গন্ডারের গায়ে লাগলো, গুলিটা পড়ে গেল, এইবার গন্ডার ছুটতে শুরু করলো সেই শিকারীর পিছন পিছন। শিকারী যদি গাছে ওঠে, গাছের চারপাশে ঘুরতে থাকে। আর যতক্ষণ পর্যন্ত শিকার ওখান থেকে শিকারীকে শিকার করতে না পারবে, অর্থাৎ গন্ডার তাকে মারতে না পারবে শিকারীকে, ততক্ষণ কিন্তু গন্ডারের দল এসে তার গাছের চারপাশে ঘুরে ঘুরে তাকে নামিয়ে মেরেই ছাড়বে। এই হচ্ছে গন্ডারের গুণ। তাহলে গন্ডারের গুণটা আমরা জেনেছি। এবার এই গেল গন্ডারের একটা বিশেষ কিন্তু অভ্যাস, অর্থাৎ অদ্ভুত অভ্যাস, এই মলত্যাগ। এই মলত্যাগই কিন্তু গন্ডারকে অর্থাৎ গন্ডারকে মারার পক্ষে, কিন্তু গন্ডার নিজে ধ্বংস হওয়ার পক্ষে কিন্তু একটা অভ্যর্থ বিষয় হয়ে দাঁড়ায়। তাই গন্ডারকে এই অভ্যাসটা যদি না থাকতো তাহলে গন্ডারকে একটু মারা কঠিনই হতো। এবার দেখো যে ঘাস জমির বাস্তুতন্ত্র আর গন্ডার, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কোশ্চেন আছে। দেখো ঘাস জমির বাস্তুতন্ত্রের উপর গন্ডারের, একশৃঙ্গ গন্ডারের নানা প্রভাব লক্ষ্য করা যায়। গন্ডার খড়গ দিয়ে দেখো মাটি খুঁড়ে ফেলে, আর ফেলার ফলে দেখো নতুন নতুন বীজ থেকে অঙ্কুরোদ্গমের সম্ভাবনা বৃদ্ধি পায়, ফলে প্রকৃতি বনভূমি ও ঘাস জমির প্রাচুর্য ঘটায়। তৃণভোজী নানা বন্যপ্রাণীর এবং তাদের এই খাদক শিকারী প্রাণীর খাদ্য সম্ভার বেড়ে যায়। তাহলে দেখো কি সুন্দর গন্ডারের খড়গ কি কাজে লাগছে দেখো। এবার দেখো ২ নম্বরে দেখো যে একশৃঙ্গ গন্ডারের নানা গাছের ফল খায়, একশৃঙ্গ গন্ডার নানান গাছের ফল খায়, এরা একই সঙ্গে একই জায়গায় মলত্যাগ করে। তারপর এই মল যখন অনেক উঁচু হয়ে যায় তখন সেই খড়গ দিয়ে তাকে সমান করে। এই মলে উদ্ভিদের পুষ্টি উৎপাদন খুব বেশি পরিমাণে বেড়ে যায়। ফলে কি হয়, ফলে এই খাওয়া ফল ৩ থেকে ৭ দিনের মধ্যে কিন্তু এই গাছ থেকে, এই বীজ থেকে কিন্তু অঙ্কুর বের হয়। আর এই স্বাভাবিকভাবেই অঙ্কুরোদ্গম ঘটার ফলে কি হয়, এখানে নতুন গাছের জন্ম হয় এবং দূরত্ব ছড়িয়ে পড়ে। পাখিরা দেখুন এই কিরম করে, পাখিরা দেখো ওই মলমূত্র বীজগুলো যখন খাদ্যরূপে গ্রহণ করে তখন কিন্তু এই বহু দূরে তাই মলমূত্র ত্যাগ করে এবং নতুন গাছের জন্ম হয়। তো পাখিরা ওই বীজগুলো খায়, খেয়ে কিন্তু পাখিরা কিন্তু এই বীজগুলোকে ছড়িয়ে দেয় এবং গাছের বংশবিস্তার ঘটে। এবার দেখো এক গন্ডারের সংকট এবং সংরক্ষণ। গন্ডার দেখো আজকে বিপন্ন কেন, এত কঠিন ধরনের এক প্রকার প্রাণী, অর্থাৎ কঠিন বলবো এই জন্য যে এই প্রাণীটাকে যে কোনো ভাবে কিন্তু মারা যায় না। তো ওকে মারতে গেলে কিন্তু অনেক ভাবতে হয়, বললাম যেটা যে এই পদ্ধতিতে গন্ডারকে মারতে পারলে কিন্তু গন্ডার মারা যাবে, তাহলে তাছাড়া কিন্তু গন্ডারকে মারা সম্ভব নয়। তো দেখো এদেরও কিন্তু সংকট, অর্থাৎ একশৃঙ্গ গন্ডার অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে প্রায় ৩৫ থেকে ৪৫ বছর অবধি বাঁচে। এদের সংখ্যা কমে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো চোরা শিকারী। দেখো চোরা শিকারীরা তো শিকার করে, কিন্তু দেখো একটা ভ্রান্ত বিশ্বাস ওদের মধ্যে কাজ করে। ওরা নাকি জানে যে এই গন্ডারের শিংয়ের মধ্যে একটা উত্তেজক থাকে, অর্থাৎ খড়গের মধ্যে, যেটা শিং বলি বা খড়গ বলি। এর প্রধান কারণে এটাই হচ্ছে গন্ডার শিকারের প্রধান কারণ। এই ভ্রান্ত বিশ্বাসের জন্যই ওই চোরা শিকারীদের লোভের শিকার হয় এই গন্ডার। যদিও এই বিশ্বাস কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, তো থাকার জায়গা বা বাসস্থান ধ্বংস হয়ে যাওয়া এদের অন্যতম, অর্থাৎ বিপন্নতার অন্যতম কারণ। অর্থাৎ গন্ডার সংরক্ষণের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ গন্ডার শিকার নিষিদ্ধ করেছে। একসময় সিন্ধু নদীর উপত্যকা থেকে মায়ানমারের উত্তর দিক পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলে একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যেত। তো বর্তমানে ভারতীয় উপমহাদেশে আসামের ব্রহ্মপুত্র নদীর অববাহিকা অঞ্চলে এবং মানস, কাজিরাঙ্গা, আর পবিতরা ইত্যাদি জায়গায় কিন্তু এটা গড়ে উঠেছিল। তো পশ্চিমবঙ্গের দুটো ন্যাশনাল পার্কে, জলদাপাড়া, গরুমারা, উত্তরপ্রদেশের দুধুয়া সংরক্ষিত অরণ্যে, আর নেপালের চিতওয়ান জাতীয় উদ্যানের কেবলই এদের দেখা যায়। এছাড়া কিন্তু গন্ডারকে আমরা দেখতে পাই না। তো দেখো গন্ডারের কিন্তু
এই যে গন্ডারের বিনাশ, গন্ডার একটা বিচিত্র ধরনের প্রাণী, আমরা পথে ঘাটে কিন্তু গন্ডারকে দেখতে পাই না। আমরা কিন্তু সেই আমাদের আমাদের রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গের যদি আমরা এই কলকাতায় চিড়িয়াখানাতে যাই, তাহলে আমরা এই গন্ডারকে দেখতে পাবো। এই গন্ডার কিন্তু একটা বিচিত্র ধরনের প্রাণী। তোমরা দেখলে যে এই প্রাণীটা স্তন্যপায়ী, কিন্তু দেখো এরা শান্ত প্রকৃতির, কিন্তু রেগে গেলে এর কিন্তু রাগটাকে সামলানো খুব কঠিন হয়ে দাঁড়ায়। তাই গন্ডার সংরক্ষণ এবং গন্ডারের সংকটের দিকে আমাদের কিন্তু লক্ষ্য রাখতেই হবে। আর এই চ্যাপ্টারে কিন্তু এই পাতাটাই, অর্থাৎ 279 পাতা, এটাই কিন্তু শেষ। আবার নতুন চ্যাপ্টারে পরে আমরা চলে যাব। কিন্তু চলে যাওয়ার আগে আমি বলবো যে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো, এইটুকুর মধ্যে যে কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে শেয়ার করার আগে আরেকটা কথা বলি যে আজকের এটা শেয়ার করার পরে ঠিক পরের ভিডিওতে কিন্তু এই চ্যাপ্টার, অর্থাৎ জীব বৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণী সংরক্ষণ, এর থেকে কিন্তু আমি ছোট ছোট প্রশ্ন, বড় প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এটা খুব শীঘ্রই, কয়েকটা দিন মাত্র অপেক্ষা, তারপরে কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো হবে থার্ড সামেটিভের জন্য তোমাদের কিন্তু লাগবে। তাই পুজোর আগে আমরা এটাকে শেষ করে ফেলবো, তারপরে নতুন চ্যাপ্টার ধরবো। তো আজকে যে কোশ্চেনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব, সেই কোশ্চেনগুলো হলো, দেখো কোশ্চেনগুলো আমি খাতায় লিখে রেখেছি, একটু সুন্দর করে লিখেছি, বাট তাও একটু ছোটরা তো, তা দেখো কিছু কিছু জায়গায় মিস্টেক আছে, আমি ঠিক করে নিয়েছি। তো পৃথিবীর 1 নম্বর কোশ্চেন, দেখো পৃথিবীর বিলুপ্ত প্রায় প্রাণীদের মধ্যে অন্যতম স্তন্যপায়ী প্রাণী কোনটি? এবার স্তন্যপায়ী প্রাণী তো তোমরা জানো যে যারা মাতৃদুগ্ধ পান করে বড় হয় তাদেরকে স্তন্যপায়ী প্রাণী বলে। আর এই প্রাণীদের মধ্যে অন্যতম একটা বিলুপ্ত প্রায় প্রাণী হচ্ছে এই একশৃঙ্গ গন্ডার। এই একশৃঙ্গ গন্ডার কিন্তু আজকে শেষের দিকে, এটাই কিন্তু উত্তর। তো গন্ডারের খড়গ কি দিয়ে তৈরি? দেখো এই গন্ডারের খড়গ, দেখো কেরাটিন নামক একটি এক প্রকার প্রোটিন জাতীয় পদার্থ দিয়ে কিন্তু এই গন্ডারের খড়গ তৈরি। তারপর 3 নম্বর, দেখো গন্ডারের খড়গ কত সেন্টিমিটার লম্বা হয়? অর্থাৎ 60 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। 4 নম্বর, গন্ডার তার খড়গ কি কাজে ব্যবহার করে? দেখো খাবারের খোঁজে, এরা মাটি থেকে খাবার খুঁজতে, অর্থাৎ গাছের মূল খুঁজে খেতে কিন্তু এই খড়গ সাহায্য করে। এছাড়াও বিপদ থেকে নিজেদেরকে রক্ষা করতে কিন্তু গন্ডার ওই খড়গকেই ব্যবহার করে। আর এই গন্ডারের খড়গ কিন্তু ভীষণই মারাত্মক, যে কোনো প্রাণীকে যে কোনো মুহূর্তে কিন্তু একেবারে ফাঁসিয়ে দিতে পারে, পেট ফাঁসিয়ে দিতে পারে, একদম খড়গটা পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে পেটটাকে ফেড়ে ফেলতে পারে। 5 নম্বর, দেখো গন্ডারের খড়গ কত বছর বয়স হলে দেখা দেয়? দেখো জন্মাবার পরের থেকেই কিন্তু গন্ডারের খড়গ জন্মায় না, অর্থাৎ তৈরি হয় না। 6 বছর যখন গন্ডারের বয়স হয় তখনই কিন্তু সেই গন্ডারের খড়গ তৈরি হয়, আস্তে আস্তে তৈরি হতে থাকে, অর্থাৎ দেখা দিতে থাকে। এবার আমরা চলে যাব পরের পাতাতে। দেখো পরের পাতাতে কোশ্চেনটা, দেখো গন্ডারের চামড়া কত সেন্টিমিটার পর্যন্ত পুরু হয়? অর্থাৎ গন্ডারের চামড়া 4 সেন্টিমিটার পর্যন্ত পুরু হয়। 7 নম্বর কোশ্চেন, দেখো গন্ডারের লোম লোমগুলি কেমন? একটু কর্কশ ধরনের, কারণ কি খসখসে ধরনের, অর্থাৎ শুকরের পিঠের উপরে যেরকম ধরনের থাকে, গন্ডারের ওইরকম ধরনের থাকে, কিছুটা সজারুর মতন ছোট ছোট ওরকম থাকে, সজারুর মতো অত মোটা না, কিন্তু ওরকম কর্কশ থাকে। 8 নম্বরের কোশ্চেন, দেখো গন্ডারের অদ্ভুত অভ্যাসটা কি? এই দেখো এই গন্ডারের অদ্ভুত অভ্যাসটা তোমাদের সঙ্গে আলোচনা করেছি, তার সাথে আমি বলবো যে একই স্থানে মলত্যাগ করা কিন্তু গন্ডারের একটা অদ্ভুত অভ্যাস, এটাই কিন্তু গন্ডারের বিনাশের একটা অন্যতম প্রধান কারণ। 9 নম্বর, দেখো গন্ডার কত বছর পর্যন্ত বাঁচে? অর্থাৎ গন্ডার 35 থেকে 45 বছর পর্যন্ত বাঁচে। 10 নম্বর কোশ্চেন, দেখো চোরা শিকারীদের গন্ডার শিকারের প্রধান কারণ কি? দেখো এই গন্ডারের খড়গের উত্তেজক গুণ, ওদের বিশ্বাস যে গন্ডারের খড়গের কিছু উত্তেজক গুণ আছে, এই গুণের জন্যই কিন্তু গন্ডার শিকার করে শিকারীরা। গন্ডারের 11 নম্বর, দেখো গন্ডারের প্রধান খাদ্য কি? দেখো গন্ডার তৃণভোজী, কিন্তু তা সত্ত্বেও নানা গাছের ফল ও তৃণ এরা খায়, এবং গাছের মূলও এরা খেতে সাহায্য করে, খায় এরা, আর এই খাবার সময় কিন্তু তাদের খড়গটাকে ব্যবহার করে। এবার দেখো 12 নম্বর কোশ্চেন, ভারতীয় গন্ডারের খড়গের সংখ্যা কটি? অর্থাৎ ভারতীয় গন্ডারের খড়গের সংখ্যা মাত্র একটি। এবার এরই সাথে সাথে আমি একটা কোশ্চেন দিয়ে রেখেছি যে আফ্রিকার গন্ডারের খড়গের সংখ্যা কটি? দেখো আফ্রিকার গন্ডারের খড়গের সংখ্যা মাত্র 2টি। তা আমরা আফ্রিকার গন্ডার সম্পর্কে এখানে লেখা নেই, কিন্তু এই ধরনের কোশ্চেন আমাদের জেনে রাখা অবশ্যই দরকার। এবার দেখো 14 নম্বর, জন্মাবার সময় কি গন্ডারের খড়গ থাকে? না,
জন্মানোর সময় কিন্তু গন্ডারের খড়গ থাকে না, তারা একদম সদ্যজাত শিশুর যেমন জন্মায় ওরকমভাবেই জন্মায়। 6 বছর বয়স হলেই তখন তার এই খড়গ দেখা দিতে থাকে। তারপরে দেখো 15 নম্বর, দেখো যে গন্ডারের চামড়া আমরা কি কাজে ব্যবহার করি। তো গন্ডারের চামড়া আমরা বর্ম অর্থাৎ যুদ্ধক্ষেত্রে আগের দিনে এই গন্ডারের চামড়াই ব্যবহার করা হতো। তাই এখনো যুদ্ধ তো ওইভাবে তলোয়ার নিয়ে যুদ্ধটা প্রায় বন্ধই হয়ে গেছে। তাই আমরা বলবো যে সভ্যতার শুরু থেকেই কিন্তু যখন যুদ্ধ অর্থাৎ দেশ শুরু তৈরি হলো, দেশের আগ্রাসন নীতি শুরু হলো, দেশ সাম্রাজ্য বিস্তার নীতি মানে শুরু হয়ে গেল, তখন থেকে কিন্তু এই গন্ডারের চামড়াকেই এই বর্ম হিসাবে ব্যবহার করতো যুদ্ধক্ষেত্রে। আর ঢাল তৈরিতেও কিন্তু এই গন্ডারের চামড়া ব্যবহার করা হতো। তো এই ছিল আজকের এই গন্ডারের চ্যাপ্টার, অর্থাৎ একশৃঙ্গ গন্ডারের চ্যাপ্টার থেকে 15টা কোশ্চেন। এই 15টা কোশ্চেন তোমরা যদি ভালো করে পড়ো, এখান থেকে আর কোনো কোশ্চেন আশা করি হবে না, এর বাইরে এখানে কোনো কোশ্চেন নেই। তাই এই একশৃঙ্গ গন্ডার চ্যাপ্টারটাই কিন্তু এই চ্যাপ্টারের অর্থাৎ জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও এই বিপন্ন প্রাণী সংরক্ষণ চ্যাপ্টারের শেষ পার্ট, অর্থাৎ 6 নম্বর পার্ট। 6 নম্বর পার্টের বা 5 নম্বর পার্টের কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করেছি, 6 নম্বরটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে একটা 7 নম্বর পার্ট তোমাদের শেয়ার করব। এই গোটা চ্যাপ্টার থেকে যত ধরনের কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো 1 নম্বর, 2 নম্বর এবং বড় 3 নম্বর এর কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব উত্তর সমেত। তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখবে, আমি খুব শীঘ্রই সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর কি ধরনের কোশ্চেন তোমরা চাইছো সেটা যদি কমেন্ট বক্সে লিখে দাও, তাহলে কিন্তু আমিও সেই ধরনের কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু জানতে পারবে এই গন্ডার চ্যাপ্টার থেকে, অর্থাৎ এই জীববৈচিত্র্য চ্যাপ্টারে বন্যপ্রাণীর সংরক্ষণ পার্টেরই কিন্তু এই গন্ডার, একশৃঙ্গ গন্ডার, এর থেকে যে যে কোশ্চেনগুলো হবে সেগুলোও জানতে পারবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরের ভিডিওতে কিন্তু আবার তোমাদের সামনে দেখা হচ্ছে এই পার্টেরই বিস্তারিত প্রশ্ন এবং উত্তর একসাথে। গুড বাই ফ্রেন্ডস।